আমার না মনে হয় যে মাঝে মাঝেই ট্রিপল এইচের একটু বদনাম করা উচিত, কারণ ট্রিপল এইচের বদনাম করলে ট্রিপল এইচ সেই বদনামটাকে ভুল প্রমাণ করার জন্য যেই স্টেপগুলো নেয় না, সেইগুলোই ডাব্লিউডাব্লিউইকে আরও বেটার বানিয়ে দেয়। যেমন এখন আজকের যে রটা হয়েছে, ভাই অসাধারণ মানে এতদিন ধরে যা চলছিল তার তো পুরোই উল্টো জিনিস হয়েছে। আর আজকের রটা দেখে বলা যেতে পারে যে এরকম শো যদি রেগুলার চলতে থাকে তাহলে ডাব্লিউডাব্লিউই আবার সেই পুরনো ট্র্যাকে ফিরে আসতে পারে যেখানে সে ছিল 2020, 21, 22-এর দিকে, মানে টপ লেভেলে। তো আজকের রতে কী কী হলো সেটা নিয়ে কথা বলবো। নাইট অফ চ্যাম্পিয়ন্সের জন্য অনেক কিছু অ্যানাউন্স হয়ে গেছে আর অনেক বড় বড় জিনিস আমরা দেখতে চলেছি নাইট অফ চ্যাম্পিয়ন্সে। তো সেগুলো আজকে র থেকে অ্যানাউন্স হয়েছে, তো সেগুলো নিয়েও কথা হবে। তো ভিডিওটা পুরোটা থেকে স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে তো রয়ে শুরু হয়েছিল আমাদের লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন, নেভার সিন 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনার সাথে, যেখানে জন সিনার রিসেন্টলি মানি ইন দ্য ব্যাংকে হেরে এসেছে, তো মুড তো ভালো থাকবে না। আর তার মধ্যে আর-ট্রুথ ফিরে এসেছে। তো জন সিনা প্রথমে এসে পুরো অডিয়েন্সকে আবার সেই দোষারোপ করে যে অডিয়েন্স কাকে ফিরিয়ে আনলো, একটা কিনা জোকারকে, একটা কমেডিক ক্যারেক্টারকে ফিরিয়ে আনার জন্য অডিয়েন্স তার ভয়েস রেস করলো, যেটা জন সিনার একদমই পছন্দ হয়নি। আর জন সিনা তারপর তার দিন গোনায় যে জন সিনার যতগুলো ডেট ছিল তার মধ্যে এখন আর মাত্র 19খানা ডেট বেঁচে আছে। তো জন সিনাকে যেন ওরকম কোনো জোকারের সাথে না ইনভলভ করে, কারণ এটা হলো জন সিনার ফেয়ারওয়েল ট্যুর আর জন সিনা কম্পিটিশন চায়। তো একদিকে জন সিনার কথাও সত্যি, কারণ দেখো আর-ট্রুথ ফিরে এসেছে, এটাই আমরা যতটা আনন্দ পেয়েছি, কিন্তু এটাও সত্যি যে আর-ট্রুথের সাথে জন সিনাকে আটকে রাখার কোনো মানে হয় না, যেখানে জন সিনার কাছে মাত্র লিমিটেড কিছু ডেটসই বেঁচে আছে। তো জন সিনাও আজকে বেসিক্যালি সেটাই বলে। আর জন সিনা যখন কম্পিটিশন খোঁজে তখন জন সিনার সামনে বেরিয়ে আসে দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সিএম পাঙ্ক। এবার সিএম পাঙ্ক যখন আসে তখন অডিয়েন্সের রিয়াকশন শুনে বোঝা যাচ্ছিল যে এই ম্যাচটা, এই অ্যান্টিসিপেটেড ম্যাচটার জন্য আমরা কতদিন ধরে অপেক্ষা করে আছি, মানে এই রিম্যাচটার জন্য আর কি। তো জন সিনা আর সিএম পাঙ্ককে দেখে সে পুরনো নস্টালজিয়া হিট করতে থাকে, যেখানে কিনা এই জন সিনা আর আর-ট্রুথের ম্যাচেই সিএম পাঙ্ক এসে তার পাইপ বুম প্রোমো কাট করেছিল, আর এখন সেই জন সিনা আর-ট্রুথকে নিয়ে সব কিছু হচ্ছে। আর আবার জন সিনার সামনে সিএম পাঙ্ক চলে এসেছে। তো সিএম পাঙ্ক এখানে জন সিনাকে বেসিক্যালি আসে চ্যালেঞ্জ করতে, আর জন সিনাকে বলে যে এই যে জন সিনার কাছে যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে কেন সিএম পাঙ্ক চায় না, কারণ সিএম পাঙ্ক জানে যে এই টাইটেলটা যার কাছে থাকে তার মাইন্ড কীভাবে ডাইভার্টেড হয়ে যায়, সে কীভাবে একটা খারাপ মানুষ হয়ে যায়। তো এই কারণে সিএম পাঙ্ক এই টাইটেলটাকে সেইভাবে চায়নি কখনো। কিন্তু এখন যখন জন সিনার কাছে এই টাইটেলটা আছে আর জন সিনা যখন রেসলিংকে রুইন করতে চাইছে আর এই ফ্যান্সদের এগেনস্টে চলে গেছে, আর আবার ফাইনাল বসের মানে বলতে পারা যায় মানে ফাইনাল বসের জুতো চাটছে আর কি, যেটা সিএম পাঙ্কের ভাষায় সিএম পাঙ্ক বলেছে। তো সেটা যখন সিএম পাঙ্ক দেখছে তখন সিএম পাঙ্কের মনে হয়েছে যে না, একটা ডেভিলকে হারানোর জন্য একটা ডেভিল হতে হবে, আর তার জন্য তার কাছে চ্যাম্পিয়নশিপটা আসা দরকার। তো জন সিনাকে সিএম পাঙ্ক বলে তোর যে 19খানা ডেট বেঁচে আছে আমি তোকে রেসপেক্ট করি, তো এই কারণে তুই বল যে তুই কোন ডেটে আমাকে ফেস করতে চাস, যেই ডেটে আমি কিনা তোর থেকে এই টাইটেলটাকে নিতে পারবো। এবার জন সিনাও আমাদের চালাক আছে, জন সিনা তো অত সহজে দেবে না। জন সিনা প্রথমে টিজ করে যে আজকে রাতেই ম্যাচটা হতে চলেছে, কারণ সিএম পাঙ্ক সবার প্রথমে বলেছিল যে আজকের রাতেই আমাকে ফেস করে দেখা, তাহলে যদি তুই তোর ডেট বাঁচাতে চাস। আর জন সিনা সেভাবেই টিজ করছিল, কিন্তু জন সিনা তো জন সিনাই, জন সিনা বলে আজকে কোনো ম্যাচ হবে না। আর যেহেতু সিএম পাঙ্ক একটা সময় বলেছিল যে সিএম পাঙ্ক কখনো সৌদি আরবে যেতে চায় না, সৌদি আরবের টাকা সিএম পাঙ্ক নিতে চায় না, আর জন সিনা সেই ট্রিকটাকে আজকে কাজে লাগায়। আর জন সিনা সিএম পাঙ্ককে বলে তোর যদি সত্যি মনে হয় যে তোর এই টাইটেলটা দরকার, তুই আমাকে চ্যালেঞ্জ করতে চাস, তাহলে তোকে আমার সাথে যেতে হবে সৌদি আরেবিয়া, আর সেখানে নাইট অফ চ্যাম্পিয়ন্সে তুই একটা ম্যাচ পেতে পারিস এই চ্যাম্পিয়নশিপটার জন্য। এবার মানে না চাইতেও আর সিএম পাঙ্কের কাছে কোনো উপায় থাকে না, আর পরবর্তীকালে আমরা দেখতে পাই যে নাইট অফ চ্যাম্পিয়ন্সের জন্য জন সিনা ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে ডাব্লিউডাব্লিউই। তো এই একটা ম্যাচই নাইট অফ চ্যাম্পিয়ন্সকে ব্লকবাস্টার বানিয়ে দিয়েছে। আর প্রথমবারের জন্য সিএম পাঙ্ক সৌদি আরেবিয়া যাবে, যেখানে সে একসময় বলেছিল যে কখনোই যাবে না, কিন্তু আলটিমেটলি যখন সে ডাব্লিউডাব্লিউ হয়ে কাজ করছে তো তাকে তো যেতেই হবে কখনো না কখনো, কারণ সৌদি আরেবিয়ার সাথে ডাব্লিউডাব্লিউ ডিলটাও অনেকটাই বড়। তো প্রথমবারের জন্য সিএম পাঙ্ক যাচ্ছে, কিন্তু এবার দেখার বিষয় এইটা যে সেখানে গিয়ে জন সিনাকে হারিয়ে সে চ্যাম্পিয়ন হতে পারে কিনা, যেটার চান্স তো একটু কম, কিন্তু সেটা নিয়ে পরে কথা হবে। কিন্তু আজকে রয়ের শুরু
একদম মানে ব্লকবাস্টার ওয়েতে ডাব্লিউডাব্লিউ করে দিয়েছিল। এরপর আমরা এজে স্টাইলস ভার্সেস চ্যাড গেবিলের মধ্যে একটা ম্যাচ দেখতে পেয়েছিলাম, আর চ্যাড গেবিলের অবস্থা আজকে খুব একটা ভালো ছিল না, আর সেই সুযোগটাকে এজে স্টাইলসও ভালো মতো কাজে লাগিয়ে দিয়েছে, কারণ এই ম্যাচের শেষে আমরা দেখেছি স্টাইলস ক্লাস মেরে এজে স্টাইলস চ্যাড গেবিলকে হারিয়ে দিয়েছে। এবার এই ম্যাচ থেকে পজিটিভ ব্যাপার হলো এটাই যে এজে স্টাইলসকে জিততে দেখে, অনেকদিন পর জিততে দেখে বেশ ভালো লাগলো। আর আগের উইকে যেমন এল গ্র্যান্ডে আমেরিকানো এজে স্টাইলস আর সিএম পাঙ্ককে হারিয়ে মানি ইন দ্য ব্যাংকের জন্য কোয়ালিফাই করেছিল, তো সেই বদলাটাও বলা যেতে পারে এজে স্টাইলস নিয়ে নিয়েছে। কিন্তু চ্যাড গেবিলের জন্য হিউজ রেসপেক্ট, কারণ মানি ইন দ্য ব্যাংক, ওয়ার্ল্ডস কোলাইডে পরপর দুটো ম্যাচ দেওয়ার পর আজকে আবার রতে এসে ম্যাচ দেওয়া সত্যি গাটস চাই। আর চ্যাড গেবিলের মধ্যে সেটা আছে যেটা পরবর্তীকালে এজে স্টাইলসও স্বীকার করেছে, যে চ্যাড গেবিল বললো বা চ্যাড গেবিল মাস্ক পরে এসে এল গ্র্যান্ডে আমেরিকানো বা যাই হোক না কেন, চ্যাড গেবিল এখন এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট এন্টারটেইনার, ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্কার, ওয়ান অফ দ্য বেস্ট কম্পিটিটর, আর এইটা আমাদের সবাইকে মানতেই হবে। কিন্তু যাই হোক না কেন, এজে স্টাইলসকে জিততে দেখে ভালো লাগছে। এবার দেখা যাক এজে স্টাইলসের ফিউচার এখান থেকে কোথায় লিড করে। কিন্তু এজে স্টাইলসের ফিউচার যেখানে লিড করুক না কেন, কুইন অফ দ্য রিংয়ের ফিউচার কোথায় লিড করবে সেটার জন্য ডাব্লিউডাব্লিউ একটা টুর্নামেন্ট রেখেছিল, যেই টুর্নামেন্টের আজকে আমরা একটা ফার্স্ট রাউন্ড ম্যাচ দেখতে পাই, যেটা ছিল একটা বেসিক্যালি ফেটাল 4-ওয়ে ম্যাচ। এরকম 4টে ফেটাল 4-ওয়ে ম্যাচ হবে, দুটো রতে দুটো স্ম্যাকডাউনে, আর সেখান থেকে যারা যারা জিতবে তারা যাবে সেমিফাইনালে, তারপর সেই সেমিফাইনালে যারা যারা জিতবে তাদের দুজনের মধ্যে ফাইনাল ম্যাচ হবে নাইট অফ চ্যাম্পিয়ন্সে কুইন অফ দ্য রিংয়ের জন্য। তো আজকে ফার্স্ট রাউন্ড ম্যাচে ছিল রিয়া রিপ্লি, লিভ মর্গান, কাইরি সেন আর রক্সেন পেরেজ। এবার রক্সেন পেরেজ আর লিভ মর্গানের মধ্যে যেহেতু জাজমেন্ট ডে নিয়ে একটা টানাটানি হচ্ছে, তো রক্সেন পেরেজ তো লিভ মর্গানকে বলেছিল একসাথে কাজ করতে, কিন্তু লিভ মর্গান সেইভাবে কাজ করতে চায়নি। কিন্তু ম্যাচটা যখন শুরু হয় তখন আমরা পুরো ম্যাচে দেখি যে রক্সেন পেরেজ আর লিভ মর্গান একসাথেই কাজ করছে। তো তারা যেহেতু একসাথে কাজ করছিল, তাই রিয়া রিপ্লি আর ওই দিক থেকে কাইরি সেনের খুব একটা সুযোগ আসেনি ম্যাচটা জেতার মতো। তো রিয়া রিপ্লিকে দেখে একটু তো খারাপ লাগছে, কিন্তু ঠিক আছে, কখনো না কখনো সবারই একটু খারাপ সময় চলে, মানে সবসময় সবার ভালো সময় চলতে পারে না। কিন্তু যাই হোক না কেন, এই ম্যাচের মেন পয়েন্ট আসে তখন যখন আমরা দেখতে পাই যে কাইরি সেন একটা তার ফিনিশার মারে, মানে টপ রোপ থেকে যে এলবো ড্রপটা মারে সেটা মেরেছিল, আর কাইরি সেন এই ম্যাচটা জিতেই যেত, কিন্তু কাইরি সেনকে সরিয়ে দিয়ে রক্সেন পেরেজ রোল আপ করে পিন করে এই ম্যাচটা জিতে যায়, আর রক্সেন পেরেজ অ্যাডভান্স করে গেছে সেমিফাইনালের জন্য। আর এটা লিভ মর্গানের একদমই ভালো লাগেনি, কিন্তু রক্সেন পেরেজ এখন চলে গেছে, আর এখন বলতে পারা যায় জাজমেন্ট ডেকে রক্সেন পেরেজই মানে রিপ্রেজেন্ট করছে এই কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য, যেটা মানে লিভ মর্গানের খুব একটা ভালো লাগেনি, কারণ ডমিনিকের চোখও রক্সেন পেরেজের দিকে আছে, সেটা নিয়ে ফিউচারও মানে এর পরেও একটা স্টোরি লিড করেছে, যেটা নিয়ে একটু পরে কথা বলবো। তো দেখা যাক, আর বাকি যে টুর্নামেন্টের আর কি টেবিলটা সেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এইভাবে বাকি টুর্নামেন্টটা চলবে, একটা মানে দুটো ম্যাচ স্ম্যাকডাউনে আর একটা রতে হবে নেক্সট উইকে, তারপর এইভাবে আর কি পুরো টুর্নামেন্টটা চলবে, যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপর আমরা দেখতে পাই বেকি লিঞ্চকে, আর বেকি লিঞ্চ বেসিক্যালি আজকে এসেছিল ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ভিক্টরিকে সেলিব্রেট করতে। আর বেকি লিঞ্চ এসে আজকে বলে যে তার কেরিয়ারে এরকম সময় খুব কমই আসে যখন সে নতুন কিছুকে সেলিব্রেট করার সুযোগ পায়, কারণ সে সব কিছুই করে ফেলেছে ডাব্লিউডাব্লিউতে বলতে গেলে। সে র স্ম্যাকডাউনের ওমেন্স চ্যাম্পিয়নশিপ জিতে ফেলেছে, সে রয়্যাল রাম্বল জিতে ফেলেছে, সে এলিমিনেশন চেম্বার জিতে ফেলেছে, সে হলো ফার্স্ট ওমেন যে কিনা রাসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করে জিতেছিল, ডাবল চ্যাম্পিয়ন হয়েছিল, মানে বেকি লিঞ্চ তার কেরিয়ারে সব কিছুই প্রায় অ্যাচিভ করে নিয়েছে, আর এখন সে হয়ে গেছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ওমেন্সদের মধ্যে। তো এইটা বেকি লিঞ্চের কাছে একটা নতুন জিনিস, আর বেকি লিঞ্চ এটাকে সেলিব্রেট করতে চায়। আর তারপর বেকি লিঞ্চ লায়রা ভ্যালকাইরিয়ার কথা বলে, যে লায়রা ভ্যালকাইরিয়া তার সাথে ঠিক করেনি, লায়রা ভ্যালকাইরিয়া তার হোম টাউন গার্ল হতে পারে, সে একটা পাখির মতো আচরণ করে, কিন্তু যাই হোক না কেন যেটা সে করেছে মানি ইন দ্য ব্যাংকে সেটা একদমই ঠিক ছিল না। তাই লায়রা ভ্যালকাইরিয়াকে সে আবার কল আউট করে যে আজকে আয় তুই আমার সামনে এসে আমার কাছে ক্ষমা চা, আর আবার আমার হ্যান্ড রেইজ কর। তো লায়রা ভ্যালকাইরিয়া বেরিয়ে তো আসে, লায়রা ভ্যালকাইরিয়ার চোখে আজকে রাগ দেখা যাচ্ছিল, তো বেকি লিঞ্চ বলে অত রাগ দেখাতে হবে না, রিঙে এসে আমার কাছে ক্ষমা চা। তো লায়রা ভ্যালকাইরিয়া রিঙের দিকে এগোচ্ছিল, কিন্তু তখনই পেছন থেকে এসে বেকি লিঞ্চকে অ্যাটাক করে দেয় বেলি। তো বেলির রিটার্ন আমি ভেবেছিলাম মানি ইন দ্য ব্যাংকে হবে, কিন্তু মানি ইন দ্য ব্যাংকে তো হয়নি, কিন্তু রয়ের এপিসোডে বেলির রিটার্ন হয়ে গেছে। আর বেলিকে দেখতে আজকে মাই গড সত্যি সুন্দর তো লাগছিল, মানে বেলির দিকে আজকে অনেকের চোখ তো গেছে, আর বেলিকে আজকে অনেকটাই সিরিয়াস লাগছিল, যেহেতু বেলি মানে বেকি লিঞ্চের কারণে এই রাসেলমেনিয়া থেকে বেরিয়েছিল, তো সেই বদলাটা তো বেলি নেবে। তো প্রথমে তো বেকি লিঞ্চ পালাতে চায়, কিন্তু ওই দিক থেকে রক্সেন পেরেজ তার রাস্তা আটকে দেয়, রক্সেন পেরেজ আবার তাকে রিঙে ঠেলে দেয়, আর তারপর বেকি লিঞ্চকে একটা ফিনিশার মারতেই যাচ্ছিল, কিন্তু বেকি লিঞ্চ সেখান থেকে বেঁচে অডিয়েন্সের মধ্যে চলে যায়। আর রক্সেন পেরেজ এই সব কিছু দেখে একটু অবাক হয়েছে যে বেলি এখানে কি করছে। তো দেখা যাক এই স্টোরিটা কোথায় আলটিমেটলি লিড করে। এছাড়া তারপর হঠাৎ করে R-Truth প্রকট হয়ে যায়, R-Truth প্রকট হয়ে এটা তো আজকে সবাইকে ক্লিয়ার করে দেয় যে R-Truth ডাব্লিউডাব্লিউকে ফিরে এসেছে, সেটা হচ্ছে অডিয়েন্সের জন্যই, অডিয়েন্স ডিমান্ড করেছে, সেই কারণে R-Truth ফিরে এসেছে। কিন্তু আজকে জন সিনা তার প্রমোতে R-Truthকে একটা গিমিক বলেছিল, R-Truthকে একটা লায়ার বলেছিল। তো R-Truth বলে যে যারা যারা মনে করে R-Truth একটা লায়ার, R-Truth একটা গিমিক, তো R-Truth সেটা মোটেই না। আর R-Truth এটাও বলে যে R-Truthকে সবাই ভালোবাসে, এমনকি R-Truthকে সে নিজেও ভালোবাসতো, কিন্তু R-Truth এখন আর নেই, কারণ R-Truth একটু বেশি সফট আর একটু বেশি মানে হাসি খুশি থাকে, কিন্তু এখন সে যে আছে সে অত হাসি খুশি থাকে না, সে একটু সিরিয়াস থাকতেই ভালোবাসে।
তো তখন তারপর সে একটা কাঁচি নেয়, কাঁচি নিয়ে নিজের মাথার চুল কেটে দেয়, চুল কেটে নিয়ে তারপর সে নিজের নাম অ্যানাউন্স করে, আর সে বলে যে সে আর R-Truth নেই, সে এখন হচ্ছে রন কিলিংস। আর তারপর সেটা লাইন বলে যেটা খুব ভালো ছিল, যে R-Truth হ্যাজ সেট মি ফ্রি, নাও পুট সাম রেসপেক্ট অন মাই নেম। মানে R-Truth মানে সরি, এখন রন কিলিংস যে সে এখন রেসপেক্ট চায়, আর সে আর ওরকম জোকারের মতো হাসি মজা করা ক্যারেক্টার আর নেই, আর সে আর কোনো গিমিক নেই। তো দেখা যাক R-Truthের কেরিয়ার এখান থেকে কোথায় যায়, কারণ দেখো যতদূর জানা যাচ্ছে খুব একটা বেশি দিনের ডিল তো ডাব্লিউডাব্লিউর সাথে R-Truthের হয়নি, আর R-Truth এই রন কিলিংস নামটাকে এই কারণেই ফিরিয়ে এনেছে যাতে ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে যাওয়ার পর বাইরে কোনো প্রমোশনে গিয়ে সে তার এই রন কিলিংস নামটাকে ব্যবহার করতে পারে, তাই এই নামটা একটু যাতে পপুলার হয়ে যায়। তো সেই কারণেই রন কিলিংস নামের সাথে আর কি সে যতদিন ডাব্লিউডাব্লিউতে আছে ততদিন কম্পিট করবে। এবার জন সিনার সাথে তার তো কোনো স্টোরি এই মুহূর্তে হবে বলে মনে হচ্ছে না, তো দেখা যাক R-Truth নেক্সট কী করে। আর এখন তো সে আর কমেডি ক্যারেক্টারও নেই, তো সিরিয়াসলি R-Truthকে কতটা ভালো লাগবে বা কতটা আমরা অ্যাডাপ্ট করতে পারবো সেটা একটা দেখার বিষয় আছে। তো যতটা ভালোবাসা R-Truth বা রন কিলিংস এখন পাচ্ছে, ততটাই সে এর পরেও পাবে কিনা এটার দিকে তো চোখ রাখতে হবে আমাদের। এছাড়া কুইন অফ দ্য রিংয়ের মতো কিং অফ দ্য রিংয়ের জন্য ডাব্লিউডাব্লিউ একটা টুর্নামেন্ট অ্যানাউন্স করে দিয়েছে অলরেডি, আর সেই টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডের ফার্স্ট ফেটাল 4-way ম্যাচ আজকে রতে ছিল, যেখানে কম্পিট করছিল পেন্টা, স্যামি জেন, ডমিনিক মিস্টেরিও আর ব্রন ব্রিকার। তো ব্রন ব্রিকারকে তো সেথ রলিন্স অনেকটাই মানে মোটিভেট করার চেষ্টা করেছিল। আর হ্যাঁ, সেথ রলিন্সকে নিয়ে একটা কথা বলা হয়নি, যখন জন সিনা আর সিএম পাঙ্কের সেগমেন্ট শেষ হয়েছিল তখন সেই সেগমেন্টের একদম শেষে সেথ রলিন্স বেরিয়ে এসেছিল পল হেমন আর ওই দিক থেকে তার সাঙ্গপাঙ্গদের সাথে, মানে ব্রন ব্রিকার, ব্রনসন রিড, এদের সবার সাথে বেরিয়ে এসে জাস্ট তার মানি ইন দ্য ব্যাঙ্কে শো অফ করছিল যে আমার কাছে মানি ইন দ্য ব্যাঙ্ক আছে, তো তোরা একটু সামলে থাকিস, তোরা যেই চ্যাম্পিয়ন হো না কেন আমি যখন তখন এই মানি ইন দ্য ব্যাঙ্কটা ক্যাশ ইন করতে পারি। তো এই একটা শো অফ সেথ রলিন্স করছিল সেই সময়, তো সেটা আমি বলতে ভুলে গেছিলাম, সরি তার জন্য। যাই হোক, এই ফেটাল 4-way ম্যাচটার কথা বলা যাক। তো এই ফেটাল 4-way ম্যাচে ব্রন ব্রিকারের পারফরমেন্স অসাধারণ ছিল, পেনটা তো সবসময় বরাবরই মানে ভালো পারফরমেন্স দেয়, কিন্তু এই ম্যাচটা ঘুরে যায় তখন যখন আমরা দেখতে পাই যে এই ম্যাচের শেষে পেন্টার খেলা তখন শেষ হয় যখন ব্রন ব্রিকার তার একটা সুপার স্পিয়ার মেরেছিল রিং সাইডে, কিন্তু সেই স্পিয়ারটা মারার পরই আমরা সেখানে দেখতে পাই LA নাইটকে। আর যেহেতু LA নাইট তার অপরচুনিটি হারিয়েছে সেথ রলিন্সের এই সাঙ্গপাঙ্গদের জন্য, তো সেই বদলাটা তো LA নাইট নিতই। তো LA নাইট এসে আজকে ব্রন ব্রিকারকেও তার মানে অপরচুনিটি কস্ট করিয়ে দিয়েছে। তো LA নাইটের জন্য ব্রন ব্রিকার ওই ম্যাচে অ্যাডভান্স করতে পারে না, ওই দিক থেকে রিংয়ে বেঁচে থাকে স্যামি জেন আর ডার্টি ডমিনিক মিস্টেরিও। তো ডমিনিক মিস্টেরিও পুরো পজিশনে থাকে হেলোভা কিকের, তো স্যামি জেন এসে একটা হেলোভা কিক মেরেও দেয়, আর স্যামি জেন এই ম্যাচটা জিতে সেমিফাইনালের জন্য অ্যাডভান্স করে গেছে। আর দেখে মনে হচ্ছে স্যামি জেনের ফাইনালে যাওয়ারও অনেকটাই প্রবাবিলিটি আছে, যেহেতু সৌদি আরবিয়া থেকে শোটা হচ্ছে। তো যাই হোক না কেন, এরপর আমরা দেখতে পাই নিকি বেলাকে। তো নিকি বেলা আজকে আসে, নিকি বেলার রিটার্ন হয়। নিকি বেলা মানে বেসিক্যালি যেহেতু সে হল অফ ফেমার হয়ে গেছে, সে একজন লেজেন্ড হয়ে গেছে, সে একজন ভেটারেন্ট হয়ে গেছে, তো নিকি বেলা আজকে নিজের আর কি এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছিলো। আর নিকি বেলার দেখে খুব ভালো লাগছে যে এখন এই যে ওমেন্স লকার রুম সেটা কত ভালো ভালো সুপারস্টারে মানে কত ভালো ভালো সুপারস্টার আছে সেই লকার রুমে আর কি, সেটাই নিকি বেলা বলছিল। তাছাড়া বলছিল যখন এর আগে এভলিউশন হয়েছিল তখন নিকি বেলা সেখানে ছিল, আর নিকি বেলা এখনও এসেছে এভলিউশনের জন্যই, যেটা হতে চলেছে আর কিছুদিন পর। তো নিকি বেলা এখানে অনেক সুপারস্টারের নাম নেয়, কিন্তু তার মধ্যে একজনের নাম সে নেয় না, সেটা হচ্ছে লিভ মর্গান। তো লিভ মর্গান এসে আজকে নিকি বেলাকে কনফার্ম করে, আর নিকি বেলাকে জিজ্ঞাসা করে তুই আমার নাম কেন নিলি না, তুই যখন ভালো ভালো ওমেন সুপারস্টারদের কথা বলছিস তখন তো সবার প্রথমে আমার নাম নেওয়া উচিত, কারণ আমি হলাম মানে। তারপর সে নিজের অ্যাকুলেটগুলো গোনাতে মানে শুরু করে যে সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মানে ওয়ার্ল্ড ওমেন্স চ্যাম্পিয়নশিপ জিতে গেছে, সে মানি ইন দ্য ব্যাঙ্ক জিতে গেছে, সে ফার্স্ট এভার ওইখান থেকে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপ জিতে গেছে আমাদের ডাব্লিউডাব্লিউইর, এছাড়া সে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছে, সব কিছু জিতেছে। আর লাস্টে বলে যে তুই আমার নাম এই কারণেই নিসনি কারণ তুই আমার উপর জেলাস। তো নিকি বেলা কেন মানে লিভ মর্গানের উপর জেলাস হতে যাবে, তো বলে যে আমার কাছে সেই সব কিছু আছে যেগুলো তোর কাছে নেই, আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমার কাছে আছে আর তোর কাছে নেই সেটা হলো আমার কাছে আমার ম্যান আছে। আর আমরা সবাই জানি নিকি বেলার এই মুহূর্তে ডিভোর্স হয়ে গেছে, নিকি বেলা এখন সিঙ্গেল। তো নিকি বেলার কাছেও এই কথার একটা কাউন্টার তো ছিল, নিকি বেলা বলে আচ্ছা তুই সেই ম্যানের কথা বলছিস যাকে নিয়ে আমি শিওর না যে সে তোর নাকি রক্সেন পেরেসের, তো আগে এটা শিওর হয়ে নেয়। তো এটা শুনে লিভ মর্গানের একটু রাগ হয়ে যায়, তো লিভ মর্গান তখন নিকি বেলাকে একটা চ্যালেঞ্জ করেই দেয়। তো নিকি বেলা আবার লিভ মর্গানকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখন লিভ মর্গান নিকি বেলাকে তার ফিনিশার মেরে দেয় আর বলে যে এখন আর তোর সময় নেই, এখন এই ডিভিশনটাকে আমি রান করি। এই বলে লিভ মর্গান একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। এবার দেখা যাক, দেখে তো মনে হচ্ছে যে এভলিউশনের জন্য ডাব্লিউডাব্লিউ নিকি বেলা আর লিভ মর্গানের মধ্যে কোনো একটা স্টোরি লাইন তৈরি করার চেষ্টা করছে। তো এই স্টোরিটার জন্য তোমরা কে কতটা ইন্টারেস্টেড সেটা বলতে পারো। আমার তো মনে হয় অনেকেই ইন্টারেস্টেড, কারণ একদিকে আছে নিকি বেলা আরেকদিকে আছে লিভ মর্গান, আর দুজনই মানে রেসলিং তো ঠিক আছে কিন্তু একটু অন্য কারণেও দুজন খুব বেশি ফেমাস। তো দেখা যাক কী করে ডাব্লিউডাব্লিউ। এবার এত কিছুর পর যেমন প্রথমেই বলেছিলাম যে আজকের রতে A to Z সব কিছুই মিনিংফুল ছিল, মানে কোনো কিছু ফালতু জিনিস ছিল না, আর এই কারণে আজকের র
মানে ব্লকবাস্টার র ছিল একটা। তো এত কিছুর পর, এত অ্যাকশন প্যাক রয়ের পর মেন ইভেন্টে জে উসো তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল এগেনস্ট দ্য রিং জেনারেল গুন্থার। তো দেখার বিষয় এটাই ছিল যে গুন্থার আবার তার চ্যাম্পিয়নশিপ ফিরে পায় কিনা, জে উসো সাকসেসফুলি গুন্থারকে আবার হারাতে পারে কিনা। তো জে উসো আজকে নিজের ছেলের সাথে এন্ট্রেন্স করে, আর গান্থারের চোখেও আজকে সিরিয়াসনেস ছিল। তো ম্যাচটা শুরু হয়। এই ম্যাচের গল্প এটাই ছিল যে জে উসো বারবার গুন্থারকে সেই স্লিপার হোল্ডে আটকানোর চেষ্টা করছিল, যেইটা দিয়ে কিনা সে রেসলমেনিয়ায় গুন্থারকে ট্যাপ আউট করিয়েছিল আর সে নতুন চ্যাম্পিয়ন হয়ে গেছিল। তো সেটা বারবার গুন্থারের উপর লাগাচ্ছিল, কিন্তু গুন্থার আজকে সেটার জন্য রেডি ছিল। তো গুন্থার আজকে জে উসোর সাথে বদলা নেওয়ার জন্য জে উসোর যে স্পিয়ার সেটাও মারার চেষ্টা করেছিল, জে উসোকে মেরেও দিয়েছিল সাকসেসফুলি। তো তারপরও জে উসো কিক আউট করেছিল। তারপর অনেক মোমেন্ট এমন আসে যখন দেখে আমরা ভাবি যে এবার হয়তো গুন্থার জিতে যাবে, কিন্তু জে উসো কিক আউট করে। সেমভাবে জে উসো অনেক সময় স্পিয়ার দিয়ে দেয়, উপর থেকে স্প্ল্যাশ মেরে দেয়, সুপার কিক মেরে দেয়, দেখে মনে হয় গুন্থার হয়তো হেরে যাবে, কিন্তু গুন্থারও তখন কিক আউট করে। তো এত কিছুর পর লাস্টে আমরা দেখতে পাই সেই স্লিপার হোল্ড দিয়ে ম্যাচটা শেষ হয়, যখন সবার প্রথমে আমরা দেখতে পাই যে আমাদের গুন্থার জে উসোর উপর স্লিপার হোল্ড আটকায়, আর জে উসো অনেক চেষ্টার পর সেখান থেকে ছাড়া পেয়ে সে নিজেও আবার স্লিপার হোল্ডে আটকা দেয়, কিন্তু গান্থার সেটাকে আবার কাউন্টার করে। আর আলটিমেটলি যখন গান্থার জে উসোকে স্লিপার হোল্ডে আটকে দেয়, তখন জে উসো আর সেখান থেকে উঠতে পারে না। জে উসো মানে ফেন্টেড হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আর গান্থার জে উসোকে হারিয়ে আবার আমাদের ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যায়। তো জে উসো চ্যাম্পিয়নশিপ রান এত দূরই ছিল। জে উসো চ্যাম্পিয়নশিপ রান শেষ হয়ে গেছে। যারা যারা জে উসোকে অ্যাজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দেখতে পছন্দ করতো না, তাদের জন্য আজকে বিশাল আনন্দের খবর এটা। কিন্তু যারা যারা জে উসোকে পছন্দ করতো আর তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রানও তাদের ভালো লাগতো, তাদের জন্য এটা একটা বিশাল বড় আপসেট আজকের। কিন্তু এবার দেখে মনে হচ্ছে যে এবার গান্থার এই চ্যাম্পিয়নশিপটার সাথে কী করবে, কারণ এখন অনেকগুলো রাস্তা খোলা আছে। যেমন আমরা জানি যখন কারো কাছে চ্যাম্পিয়নশিপ থাকে তখন গোল্ডবার্গের আসার সম্ভাবনা থাকে সেই চ্যাম্পিয়নশিপটার জন্য তাকে চ্যালেঞ্জ করতে। আর সামনে সৌদি আরেবিয়ার শো আসছে, আর গোল্ডবার্গ এখন গান্থারকে চ্যালেঞ্জ করতে আসার সম্ভাবনা, মানে গোল্ডবার্গের এখন গান্থারকে চ্যালেঞ্জ করতে আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো সেই একটা স্টোরি হতে পারে। আর দেখে মনে হয় না যে জে উসো আবার গান্থারের পেছনে যাবে, কারণ অলরেডি তাদের মধ্যে মানে মোর দ্যান এনাফ ম্যাচ হয়ে গেছে। তো জে উসোর এরপর কী হবে সেটাও দেখার বিষয় হবে। কিন্তু আজকে গান্থার তো আবার নতুন চ্যাম্পিয়ন হয়ে গেছে, বা সেথ রলিন্সের কাছে মানি ইন দ্য ব্যাংক আছে। তো দেখা যাক এরপর ডাব্লিউডাব্লিউ স্টোরিটাকে কীভাবে ফিনিশ করে আর কি। আর গান্থারের কাছে চ্যাম্পিয়নশিপ কতদিনের জন্য থাকে সেটাও এখন একটা দেখার বিষয়। তো যাই হোক, এই ছিল আজকের র, যেটা যেমন বললাম অসাধারণ র ছিল, দেখার মতো র ছিল। অনেক দিন পর একটা র দেখে সত্যি মানে ভেতর থেকে ভালো লেগেছে। কিন্তু এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। আর ভিডিও ছেড়ে বেরোনোর আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে যাও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে। তো তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। তোমরা কমেন্ট করে তোমাদের মতামত জানাতে থাকো, আর ততক্ষণ তোমরা ভালো থেকো। টাটা।